আজকের এই গল্পে হয়তো আপনাকে কাঁদাবে, কারণ আজকের গল্পে আপনি দেখতে পাবেন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বেশি টাকার লোভে আফগানিস্তানের কাবুলে গিয়ে ফেঁসে যায় এবং আফগানের তালিবানেরা একজন বাংলাদেশি মুসলমানের উপরে কীরকম নির্মম অত্যাচার করে। এই সব দেখার পর হয়তো আপনার চোখ দিয়ে আপনার অজান্তেই পানি চলে আসবে। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয় সাদামাটা মাটির মানুষ শাহজাহান ইসলাম নূর এবং তার স্ত্রী রানীকে দেখিয়ে। নূর নেস্টের এনজিও কোম্পানিতে কাজ করত। সে খুবই পরিশ্রমী এবং সাদামাটা সত্যবাদী মানুষ ছিলেন। নূরের একটি ইচ্ছে ছিল যে সে তার স্ত্রীকে নিয়ে এমন একটা ঘরে থাকবে যে ঘরের ছাদের ফুটো দিয়ে পানি পড়বে না, এবং সেই বাড়িতে তাদের নিজস্ব একটা টিউবওয়েল থাকবে এবং তারা দুইজনে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু নূর এনজিও কোম্পানিতে কাজ করে খুবই অল্প বেতন পেত, যেটা দিয়ে তাদের পেটে ভাতে চলে যেত। সেজন্য নূরের স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যেত। কিন্তু নূরের পরিশ্রম এবং সততা দেখে তাদের এনজিও কোম্পানি থেকে তাকে আফগানিস্তানের কাবুলে পোস্টিং করা হয় এবং তাকে অফার করা হয় যে সেখানে গিয়ে কাজ করলে তার পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিবে। সেজন্য নূর রাজি হয়ে যায়, কিন্তু তার পরিবারের কেউই তাকে সেখানে যেতে দিতে চায় না, কারণ সেই সময়ে আফগানিস্তানের যুদ্ধ চলছিল। কিন্তু নূর তাদের পরিবারের সবাইকে বোঝায় যে আমার কিচ্ছু হবে না, কারণ আমিও মুসলমান আর আফগানিস্তানের তালিবানেরাও মুসলমান। সো মুসলমানরা কি মুসলমানের ক্ষতি করবে বলো? নূর অনেক করে বোঝানোর পর সবাই রাজি হয়ে যায়। এরপর নূর চলে আসে আফগানিস্তানের কাবুলে, কিন্তু এখানে এসেই সে দেখতে পায় যে তাদের এনজিও কোম্পানি থেকে যতগুলো লোন দেওয়া হয়েছে তার বেশিরভাগই ডিফল্টার হচ্ছে। মানে যারা যারা লোন নিয়েছে তারা আর লোনের টাকা ফেরত দিচ্ছে না। নূর কিছু বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। নূর একটু মাথা খাটায়, তখন তার মনে পড়ে যে সে যে ব্রাঞ্চে কাজ করে সেই ব্রাঞ্চে সজিত নামের একজন ছেলেও কাজ করে, যাকে একটুও সুবিধার মনে হয় না। নূর সজিতকে একটুও বিশ্বাস করতো না, মানে তাকে দেখলেই চিটার মনে হতো। সো নূর এই রহস্যর পোল খোলার জন্য সেই সব গ্রামে চলে যায় যেসব গ্রামে সজিত লোন দিয়েছে। কিন্তু নূর সেই গ্রামগুলোতে তদন্ত করতে গিয়ে যা দেখতে পায় সেটা দেখার জন্য নূর মোটেও প্রস্তুত ছিল না। নূর এখানে এসে দেখে যে বেশিরভাগ লোনই দেওয়া হয়েছে তালিবানিদের স্ত্রীদের নামে, আর নূর যখন লোনের টাকা আদায়ের জন্য তালিবানিদের বউদের নাম বলতো তখনই তালিবানরা রেগে গিয়ে তাদের উপরে আক্রমণ করে দিত, কারণ তালিবানেরা এটা মোটেও পছন্দ করে না তাদের বউদের নাম অন্য কেউ জনসম্মুখে জুড়ে জুড়ে উচ্চারণ করুক। সেজন্য নূরেরা যতবারই তাদের লোনের টাকা আদায়ের জন্য গেছে ততবারই তাদেরকে দৌড়িয়ে পালিয়ে আসতে হয়েছে, কারণ তালিবানেরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। এই ঘটনার পর নূর বুঝতে পারে যে এইখানে কাজ করা অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু নূর ভাবে এত দূর যখন চলে এসেছি তখন কাজ করেই যাই, কারণ এত দূর আসার পর যদি কাজ না করে বাড়ি চলে যাই তাহলে পরিবার চলবে কিভাবে। কিন্তু সামনে যে নূরের জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে এটা নূর কখনো কল্পনাও করেনি। সময়টা ছিল 2007 সাল। তখন আমেরিকা অ্যান্ড আফগানিস্তানের মাঝে তুমুল যুদ্ধ চলছিল। যুদ্ধের এক পর্যায়ে গিয়ে আমেরিকান সরকার আফগানি নেতা বাহারুদ্দিনকে গ্রেপ্তার করে ফেলে। তালিবানেরা তখন অনেক রেগে যায় এবং আক্রমণ করে কাবুল শহরে। তাদের বুদ্ধি ছিল যে যদি কোনো আমেরিকান থাকে তাহলে তাকে বন্দি করে তাদের নেতা বাহারুদ্দিনের 7 দিনের ভিতরে মুক্তির দাবি করবে। কিন্তু তারা সেখান থেকে অপহরণ করে আনে শাহজাহান ইসলাম নূর এবং একজন মহিলা সাংবাদিককে। মহিলা সাংবাদিকটা আধা রাস্তায় মারা যায়। নিয়ে আসা হয় শাহজাহান ইসলাম নূরকে তাদের ক্যাম্পে। তাদের ক্যাম্পটা ছিল মরুভূমিতে। শাহজাহান ইসলাম নূর বারবার বলছিল যে আমি আমেরিকান না, আমি বাংলাদেশি মুসলমান, কিন্তু তার কথা কেউ শুনছিল না। নূরকে যে দলটাই কিডন্যাপ করেছে সেই দলটার মেন কমান্ডার ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সন্তান এজাজ খান। সে যখন জানতে পারে যে নূর একজন বাংলাদেশি তখন সে নূরের উপরে আরো বেশি চড়াও হয়, কারণ এজাজ খানের বাবা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের হাতে মারা গিয়েছিলেন। তার চোখে মুখে প্রতিশোধের ছাপ দেখা যাচ্ছে। এজাজ খান নূরকে বন্দি করে অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। নূর তখন সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে আমেরিকান নয়, সে হচ্ছে বাংলাদেশি মুসলমান। কিন্তু এজাজ খান তখন তাকে নিয়ে ঠাট্টা মস্করা করে আর বলে যে ও বাংলাদেশি মুসলমান না, ও হচ্ছে কাফের। নূর তখন বিভিন্ন দোয়া কালাম পড়ে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। এজাজ খান তখন জেনে শুনেই নূরকে অপমান করার জন্য তার প্যান্ট খুলে ফেলে এবং নূরের উপরে নির্মমভাবে অত্যাচার করে তাকে শীতের রাতে গুহায় ফেলে রাখে।
অ্যাকচুয়ালি এজাজ খান ছিল এই দলটার কমান্ডার, সেজন্য তাকে কেউ কিছু বলতেও পারতো না। সে পশুর মতো নূরের উপরে অত্যাচার করত। তবে এই দলটিতে রশিদ হামিদ নামের একজন উচ্চ শিক্ষিত লোক ছিল। এই লোকটি শুধুমাত্র নূরের সাথে ভালো ব্যবহার করত, তার সাথে ভালোভাবে কথা বলতো। রশিদ হামিদ নূরকে জানায়, তুমি যে এনজিওর জন্য কাজ করো সেই এনজিওতে অনেক বড় মাপের একটা ফান্ডিং আসে আমেরিকা থেকে। আর তোমরা যে কাজ করো এটা তো একটা সুদের ব্যবসা, এটা তো ইসলামে হারাম। সেজন্য তোমাকে ধরে আনা হয়েছে আমাদের নেতা বাহারুদ্দিনের মুক্তির জন্য। অ্যাকচুয়ালি তালিবানেরা ভাবছিল যে এই এনজিওতে আমেরিকা থেকে ফান্ডিং আসে, সো এই এনজিওর একজন সদস্যকে বন্দি করে আমরা আমাদের নেতা বাহারুদ্দিনের মুক্তির দাবি করব। সেই অনুসারে পরের দিন সকালে তারা নূরের একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। সেই ভিডিওটা পুরো পৃথিবী ভাইরাল হয়ে যায় এবং বাংলাদেশে থাকা নূরের পরিবারও জানতে পারে এবং সবাই কান্নায় ভেঙে পড়ে। সবথেকে বেশি কষ্ট পায় নূরের স্ত্রী রানী, কারণ রানী প্রথমে নূরকে যেতে দিতে চাচ্ছিল না, পরে কেন যে আবার যেতে দিল এটা ভেবে সে নিজেকে দোষারোপ করতে থাকে। এমনটাই হয় গাইস, পেটের দায়ে আমরা অনেকেই বিদেশে যাই, তখন কিন্তু ভাবি না যে আমাদের সাথে এটা হতে পারে ওটা হতে পারে, কিন্তু যখন কোনো বিপদ হয় তখন মনে পড়ে যে মা আসতে বারণ করেছিল কেন যে আসলাম, বা অমুকে আসতে বারণ করেছিল কেন যে আসলাম। ওকে যাই হোক গাইস, নূরের মতো একজন সাধারণ বাংলাদেশির জন্য কি আমেরিকান গভর্নমেন্ট মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বাহারুদ্দিনকে ছেড়ে দিবে? না, কখনোই ছেড়ে দিবে না। উল্টো তারা আরও বাহারুদ্দিনের উপরে অনেক বেশি অত্যাচার করে। মানুষকে কষ্ট দেওয়ার যত পন্থা আছে সব কিছুই তারা বাহারুদ্দিনের উপরে অ্যাপ্লাই করে। এবং গাইস, এইরকম পশুর মতো অত্যাচারের ফলে বাহারুদ্দিন একটা সময়ে মারা যায়। এটা যখন তালিবানেরা জানতে পারে তখন তারা অনেক রেগে যায় এবং নূরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই খবরটা আবার রশিদ হামিদের মাধ্যমে নূর জানতে পারে এবং সে অনেক ভয় পেয়ে যায় আর চিন্তা করতে থাকে এখান থেকে কিভাবে জীবন নিয়ে সে পালাবে। তখন নূরের জন্য একটি ব্যক্তি খাবার নিয়ে আসে আর সেই ব্যক্তিকে নূর চাকমা দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু গাইস, নূর পালিয়ে যাবে কোথায়? যেদিকে যায় সেদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আর সে ভালোভাবে হাঁটতেও পারছিল না, কারণ তাকে অনেক মারধর করা হয়েছে, তার পাটাও ভেঙে গেছে। আর ভাঙা পা নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে, অসুস্থ শরীর নিয়ে মরুভূমির বালিতে হাঁটা কতটা কষ্ট করে এটা তোমরা হয়তো বুঝতেই পারছো। নূর বেশি দূর পালিয়ে যেতে পারে না, তালিবানিরা খবর পেয়ে যায় এবং তাকে ধরে আবারও সেই গুহায় নিয়ে আসা হয়। এরপর নূর গোসল টুসল করে অজু সজু করে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এখন আর তার বাসন নেই, এখন তাকে মেরে ফেলা হবে। সেজন্য নূর শেষ নামাজটুকু পড়ে যেতে চায় এবং নামাজ পড়ে আল্লাহর কাছে মাগফিরাত চায়। নামাজ শেষে নূরকে নিয়ে আসা হয় সেই মৃত্যুপরীতে। সেখানে এসে নূর দেখতে পায় একটি লোককে গাদার পিঠে বেঁধে দেওয়া হয়েছে এবং গাদাটা গোল গোল ঘুরছে। গাদাটা যখনই ঘোরা বন্ধ করে তখনই জল্লাদ এসে সেই লোকটির গলা কেটে ফেলে। নূর তখন অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এরপর হচ্ছে আমার পালা। এরপর নূরকেও একইভাবে সেই গাদার পিঠে বেঁধে দেওয়া হয়। নূর তখন অনেক ভয় পেয়েছিল এবং ভয়ে সে দোয়া ইউসুফ পাঠ করতে থাকে। নূরের দোয়ার কণ্ঠটা একেবারে তার কলিজার ভিতর দিকে আসছিল, কারণ সে অনেক ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল যে এটাই তার জীবনের শেষ দোয়া। নূরের এরকম হৃদয় বিদারক দোয়া পাঠ দেখে হয়তো আল্লাহ তার উপরে ছাত্রী ধরে। গাদাটা আর থামছিলই না, গোল গোল ঘুরেই যাচ্ছিল। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু গাদাটা থামার নামই নিচ্ছিল না। এটা দেখে তালিবানেরাও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে নূর আসলে আল্লাহর একজন নেক বান্দা। তাদের ভিতরেও মনুষ্যত্ব জেগে ওঠে এবং তারা সবাই মিলে আল্লাহু আকবার বলে নূরকে জড়িয়ে ধরে এবং তারা সিদ্ধান্ত নেয় যে নূরকে তারা হত্যা করবে না এবং তার উপরে অত্যাচারও করবে না। তখন নূর স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু এরপরও নূরকে তারা ছেড়ে দেয় না। এরপর নূরের এনজিও কোম্পানির কাছে তারা 1 কোটি টাকার আফগানি মুদ্রার দাবি করে। 1 কোটি আফগানি মুদ্রা দিলেই নূরকে তারা ছেড়ে দিবে, না হলে তারা নূরকে মেরে ফেলবে। কিন্তু আফগানিরা যেহেতু জানতে পেরেছিল যে নূর আসলেই আল্লাহর একজন নেক বান্দা, সেজন্য তাকে তাদের শহরগুলোতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপরই চলে আসে কুরবানির ঈদ। ঈদ উপলক্ষে নূরকে সেমাই এবং হালিয়া খেতে দেওয়া হয়। ঈদের দিন নূর যখন সেখানে ঘোরাঘুরি করছিল তখন কিছু বাচ্চারা নূরের কাছে আসে এবং নূর তাদের সাথে খেলাধুলা করে, ঠাট্টা মস্করা করে। সেই বাচ্চাদের সাথে ভালোই সম্পর্ক হয়ে যায় নূরের।
এরপর তালিবানদের একজন বড় মাপের নেতা সেখানে চলে আসে শহরের হাল অবস্থার খবর নেওয়ার জন্য, কিন্তু এই খবর আবার আমেরিকান সরকার পেয়ে যায় এবং সেখানে বোম ব্লাস্ট করে দেয়। এই হামলায় শহরের মধ্যে হুলস্থুল লেগে যায় এবং সেখান থেকে পালানোর একটা সুবর্ণ সুযোগ পায় নূর সেই তালিবানি নেতার গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় নূর দেখতে পায় সে যে বাচ্চাদের সাথে খেলতো তাদের মধ্যেকার একজন মেয়ে এই হামলায় অনেকটাই ইনজার্ড হয়েছে। নূর পালানো বাদ দিয়ে সেই মেয়েটিকে বাঁচানোর জন্য চলে আসে। সেই ছোট্ট মেয়েটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে নূর, কিন্তু তাকে বাঁচাতে পারে না কারণ সে অনেকটাই ইনজার্ড হয়ে গিয়েছিল। এদিকে নূরের স্ত্রী রানী এনজিও কোম্পানির হেড অফিসে চলে আসে এবং নেক্সট এনজিওর হেড প্রেসিডেন্ট মুর্শেদ বিল্লার সাথে দেখা করে আর নূরের বিষয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে বাঁচিয়ে আনার দাবি তুলে। তখন হেড প্রেসিডেন্ট বলে, আমরা নূরকে টাকা দিয়ে বাঁচিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা আমেরিকান সরকার মেনে নেয়নি। আমেরিকান সরকারের মতে যদি আমরা একজন ব্যক্তিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনি তাহলে আফগানিরা আরো লাই পেয়ে যাবে এবং এইরকম আরো অনেক ব্যক্তিকে আটক করবে। সেজন্য আমরা কোনো কিছুই করতে পারছি না এবং আমাদের যত অ্যাকাউন্ট আফগানিস্তানে ছিল সমস্ত অ্যাকাউন্ট আমেরিকান সরকার ফ্রিজ করে দিয়েছে। সেজন্য নূরকে বাঁচিয়ে আনা পসিবল হচ্ছে না। এদিকে নূরের উপরে আবারও অত্যাচার শুরু করেছে এজাজ খান এবং নূরকে যে গাদার পিঠে বেঁধে দেওয়া হয়েছিল সেই গাদাটারও গলা কেটে মেরে ফেলে এজাজ খান, কারণ গাদাটিয়ে নূরকে বাঁচিয়েছিল, গাদাটিয়ে গুড়া বন্ধ করছিল না। যদি গাদাটা গুড়া বন্ধ করতো তাহলেই তো নূরকে গলা কেটে মেরে ফেলতে পারত। নূরকে তো অমানবিক অত্যাচার করেই থাকে এজাজ খান, কিন্তু সেই গাদাটাকে মেরে ফেলা দেখে নূরের এত পরিমাণ রাগ উঠে যে সে পাগল হয়ে যায় এবং পাগলের মতো এজাজ খানকে মারতে থাকে। অ্যাকচুয়ালি সাদা মানুষের যখন রাগ ওঠে তখন এইরকমই হয়, কিন্তু তাদের মারামারি কিছুক্ষণ চলার পরই তালিবানেরা সেখানে চলে আসে এবং তাদের দুইজনকেই ধরে ফেলে এবং তাদের দুইজনকে নিয়ে একটা বিচার বসে। সেখানে বড় বড় সব তালিবানি নেতারা ছিল। বুবা প্রাণীকে মেরে ফেলার জন্য এজাজ খানকে সেই শহর ত্যাগ করতে বলা হয়। সেই বিচারে নূর একটা প্রস্তাব রাখে যে 1 কোটি আফগানি মুদ্রা আমি নিজেই পরিশোধ করতে পারবো যদি আমাকে কিছুটা সময় দেওয়া হয়, কিন্তু তার জন্য আমার সুজিতকে দরকার। এরপর তালিবানেরা সুজিতের সাথে কন্ট্যাক্ট করে এবং সুজিতকে সেখানে নিয়ে আসে। এরপর নূর তার কম্পিউটারের পাসওয়ার্ড সুজিতকে দিয়ে দেয় এবং গ্রামে গ্রামে গিয়ে তাদের লোনের টাকা উঠাতে বলে। গ্রামে গ্রামে গিয়েই টাকা উঠাতে হবে, এছাড়া কোনো উপায়ও নেই, কারণ তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আমেরিকান সরকার। এরপর সুজিত আফগানিস্তানের গ্রামে গ্রামে গিয়ে টাকা উঠাতে থাকে আর সুজিত এটাও জানতে পারে নূরের স্ত্রী প্রেগনেন্ট। এই খবর সে আবার নূরকে দেয়। এই খবরটা পেয়ে তো নূর একদম খুশিতে আত্মহারা হয়ে যায়, সে বেঁচে থাকার আরেকটা প্রবণতা পায়। এরপর সুজিত লিস্ট অনুযায়ী আরো কিছু গ্রামে টাকা উঠাতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে তাদের লিস্টে থাকা আরো 3টি গ্রাম পুরে সারখার হয়ে গেছে যুদ্ধের জন্য। সো সেখানে তো কোনো মানুষই নেই, কার কাছ থেকে টাকা উঠাবে। সুজিত কোনো উপায় না পেয়ে মুক্তিপণের অর্ধেক টাকা নিয়েই চলে যায় তালিবানদের কাছে। তালিবান নেতা সেই অর্ধেক টাকা তো নিয়ে নেয়, কিন্তু নূরকে ছেড়ে দেয় না, উল্টো সুজিতকে অপমান অপদস্থ করে সেখান থেকে পাঠিয়ে দেয়। সুজিত যখন সেখান থেকে চলে আসছিল তখন একটি লোকের সাথে সুজিতের দেখা হয় এবং এই লোকটি পুরো গেম চেঞ্জ করে দেয়, কারণ সেই লোকটি ছিল সিএআই মানে স্পাই এজেন্ট। অ্যাকচুয়ালি নূরের স্ত্রী এনজিও কোম্পানির হেড প্রেসিডেন্টের সাথে দেখা করার পর সেখান থেকে কোনো সাহায্য না পেয়ে চলে যায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে 15 দিন ধর্নায় বসে এবং অবশেষে একজন সাংবাদিকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায় এবং পররাষ্ট্রমন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে নূরের সাথে কি কি ঘটেছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী রানীকে আশ্বস্ত করে যে সে অবশ্যই নূরের হেল্প করবে। একজন গ্রামের মেয়ে হয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু অসম্ভব ব্যাপার, কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য এই অসম্ভব কাজটিকেও সম্ভব করে দেখালো রানী। সো সেই পররাষ্ট্রমন্ত্রী মূলত এই স্পাই এজেন্টকে পাঠিয়েছে নূরকে বাঁচানোর জন্য। এরপর সেই স্পাই এজেন্ট সুজিতকে সাথে করে নিয়ে সেই অর্ধেক টাকা দিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে তালিবানদের কাছ থেকে নূরকে ছাড়িয়ে নিয়ে আসে। কালকে নূরকে মুক্তি করে দেওয়া হবে, এটা যখন নূর জানতে পারে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। নূরের রাত যেন কাটছিলই না, কারণ কালকে সকালে নূরকে মুক্তি
মুক্তি করে দেওয়া হবে। এরপর সকাল হয়ে যায় এবং তালিবানেরা নূরকে একটা গাড়িতে করে নিয়ে তাদের সীমানার বাইরে ছেড়ে দেয়। কিন্তু সেই তালিবানিদের মাঝে একজন এজাজ খানেরও লোক ছিল। সে এজাজ খানকে কল করে সবকিছু জানিয়ে দেয়। সে বলে যে আমরা নূরকে ছেড়ে দিয়েছি, আপনাকে যা করার এখনই করতে হবে, এবং নূরকে যেখানে ছেড়ে দিয়ে আসছে সেই লোকেশনটাও দিয়ে দেয়। এজাজ খান নূরকে খুঁজতে খুঁজতে চলে আসে সেই লোকেশনে। কিন্তু এইবার নূর ভয় পায় না, সে অনেক অত্যাচার করেছে নূরের উপরে, এইবার নূর প্রতিশোধ নিতে চায়। এরপর তাদের দুইজনের মধ্যে বাঘে মোষের লড়াই শুরু হয়। লড়াই করতে করতে তারা দুইজনই একটা সময় একটা খালে পড়ে যায়। নূর যখন তাদের গ্রামে ছিল সে অনেক কাবাডি খেলতো এবং দম ধরে রাখা ছিল নূরের একটা পারদর্শিতার জায়গা। নূর অনেকক্ষণ দম ধরে রাখতে পারতো, কারণ নূর এটা বিশ্বাস করত দমই হচ্ছে জীবন। যখন মানুষ দম ছেড়ে দিবে তখন তো মানুষের জীবনই শেষ হয়ে যাবে। সো নূরের সেই দম ধরে রাখার কৌশলই আজ কাজে খাটে। নূর অনেকক্ষণ দম ধরে রাখতে পারে, সেজন্য কিন্তু পানির নিচে নূর বেঁচে থাকে, কিন্তু এজাজ খান মারা যায়। কিন্তু মারা যাওয়ার পর নূর এজাজ খানের লাশটা কিন্তু উঠিয়ে নিয়ে আসে, কারণ নূর হচ্ছে বাংলাদেশি মুসলমান, আর একজন মুসলমান হয়ে মুসলমানের লাশকে কিভাবে সম্মান করতে হয় এটা নূর খুব ভালোভাবেই জানে। ওকে, এরপর নূর আর সুজিত সেবলি বাংলাদেশে চলে আসে। নূরের স্ত্রী নূরকে দেখে কেঁদে ফেলে, কারণ কি মানুষকে পাঠিয়েছিল আর কি হয়ে এসেছে। নূরের চেহারার হাল অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু রানী এটা ভেবে শান্তি পায় যে বেঁচে তো ফিরেছে মৃত্যুর মুক্তিকে। ওকে, এরপর আর কি, এরপর নূর এবং তার স্ত্রী এবং তার সন্তান সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে। এখানে গল্পটা শেষ। ওকে গাইস, তুমি যদি এই গল্পটার পুরো স্বাদ নিতে চাও তাহলে কিন্তু সিনেমা হলে গিয়ে তোমাকে সিনেমাটা দেখতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ওকে, বাই বাই।